সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে ময়মনসিংহ জেলার প্রান্তিক কৃষকের কাছে। আজ আমরা চলে এসেছি ময়মনসিংহের ভালুকায়। এখানে প্রথমবারের মতো ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে কুমিরের চাষ প্রক্রিয়া। আজ দীপ্ত কৃষি পুরোটা সময় জুড়ে থাকবে কুমির চাষের পুরো গল্প। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। শস্য চাষের সাথে পশুপালন দিন দিন আবশ্যিক হয়ে উঠছে। দেশে গরু, ছাগল, মহিষ, ভেড়াসহ বিভিন্ন প্রজাতির প্রাণী লালন করা হয়। আর এরই অংশ হিসেবে প্রাণীজগতের অন্যতম নাম কুমির চাষ দেশে এখন ব্যাপক সাড়া ফেলেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গার্মেন্টস শিল্প একচেটিয়া বাজার দখল করে আছে। এরপর তালিকায় আছে বিভিন্ন শিল্প ও কৃষিজ পণ্য, মৎস্যজাত ও ঔষধি দ্রব্য। কিন্তু এই ধারাবাহিকতার তালিকায় শীঘ্রই ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশে ব্যবসায়িক ভিত্তিতে কুমির চাষ। এই ব্যবসায়ের মাধ্যমে মাত্র কয়েক বছরের মধ্যেই কয়েক গুণ মুনাফা আয় সম্ভব। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রেপটাইলস ফার্ম লিমিটেড এর উৎকৃষ্ট উদাহরণ। কয়েক বছর পরে এ খামার থেকে বছরে প্রায় 15 কোটি টাকার চামড়া বিদেশে রপ্তানি সম্ভব। ভাই আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? কেমন আছেন? জি ভালো। কাজ করছিলেন? জি 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 আমরা এখানে মাটি ফিল আপ করে এখানে নতুন করে গাছ লাগাবো, কারণ আমাদের এই বছরের প্রজননকাল শেষ, ডিম পাড়া শেষ। এই গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তী প্রজননকালে মানে কুমির এই গাছ তারা নেস্টিংয়ের জন্য ব্যবহার করবে। বাংলাদেশে তো প্রথমবারের মতো আপনারাই বাণিজ্যিক ভিত্তিতে কুমিরের চাষ প্রক্রিয়াটা শুরু করেছিলেন, তো শুরুর গল্পটা একটু জানতে চাচ্ছিলাম। 2004 সালে মালয়েশিয়া থেকে 75 কুমির আমদানির মাধ্যমে আমাদের ফার্মে যাত্রা শুরু হয়, কিন্তু বর্তমানে আমাদের মোট কুমিরের সংখ্যা প্রায় 17 শতাধিক। এই বছর আরও প্রায় 4 থেকে 5 শতাধিক বাচ্চা পাবো বলে আমরা আশাবাদী। তো আমাদের প্রথম রপ্তানি শুরু হয় 2010 সালে। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় এখান থেকে 69টি হিমায়িত কুমির নিয়ে যায় গবেষণার উদ্দেশ্যে। বাট আমাদের কুমির ফার্মের মূল উদ্দেশ্য এখান থেকে চামড়া এবং মাংস রপ্তানি করা, এবং সেটি শুরু হয় 2014 সালে। আমরা এখান থেকে মোট 430টি কুমিরের চামড়া রপ্তানি করি জাপানে, এবং 2015 সালে আরও প্রায় 4 শতাধিক কুমিরের চামড়া রপ্তানি হয় এখান থেকে। তো আমাদের মোট এখান থেকে 3টা রপ্তানি হয়েছে, এবং এখন থেকে প্রতি বছরই এখান থেকে রপ্তানি হবে। এই বছর শেষ নাগাদ এখান থেকে আমরা আরও প্রায় 3 শতাধিক চামড়া রপ্তানি করতে পারবো বলে আমরা আশাবাদী। তো আমাদের এখান থেকে চামড়ার পাশাপাশি মাংস রপ্তানি হবে, সেটা এখন থেকে আরও প্রায় 2-3 বছর পরে। কুমির চাষ করার জন্য স্থানটা কিভাবে নির্বাচন করেন আপনারা? কুমির চাষের জন্য একটু উঁচু জায়গা লাগে, এবং পাশাপাশি যেখানে বন্যা হয় না। ময়মনসিংহের এই জায়গাটি তুলনামূলক অনেক উঁচু এবং বন্যা মুক্ত। পাশাপাশি এখানকার টেম্পারেচার এবং বৃষ্টিপাতও মোটামুটি ভালো অন্যান্য জায়গা থেকে। তো কুমির চাষের জন্য এই জায়গাটি পুরোপুরি উপযুক্ত। আপনার এই ফার্মে কুমির কতগুলো আছে এখানে? এই পুকুরে মোট কুমির আছে 12টি, তার মধ্যে 3টি মেল, 9টি ফিমেল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই পুকুরের কুমিরগুলি ফার্মে উৎপাদিত কুমির। এই কুমিরগুলি এই বছর থেকে ডিম পাড়া শুরু করেছে অলরেডি, এবং এখানে আমরা বাচ্চাও পেয়েছি। এটা আমাদের জন্য একটা বিরাট সুখবর বলা যায় আর কি। এটা হচ্ছে যে একটা ব্রিডার পুকুর, এখানে মেল এবং ফিমেল দুটি আছে। আমাদের এরকম প্রায় 40টি পুকুর আছে, তার মধ্যে এটি একটি। ভাই তাহলে তো আমরা বাকি পুকুরগুলো ঘুরে দেখে আসতে পারি, চলেন তাহলে। আপনি যে বললেন এখানে 40টার মতো পুকুর আছে। জি জি। তো এই পুরো আপনাদের এখানে জায়গা কতখানি? এখানে জায়গা হচ্ছে যে প্রায় 14 একর, এবং মোট 40টি পুকুর আছে। এগুলি 14 একরে আপনার 40টা পুকুর। 40টি বড় কুমিরের জন্য, যেগুলি আসলে ডিম দেয়। আর পাশাপাশি এই এরিয়া ছাড়া আমাদের আলাদা হ্যাচারি, শেড, ইনকিউবেটর এলাকা আলাদা। আচ্ছা, এই যে এই পাশে দেখছি বাউন্ডারি, এই পাশেও দেখতেছি বাউন্ডারি। এগুলো সব বড় কুমিরের পুকুর সবগুলি। এই যে এত সুন্দর পরিবেশ এখানে, এবং এখানে কুমিরের চাষ হচ্ছে,
তো এখানে কি কোনো রকম ভিজিটর অ্যালাউ করেন কিনা আপনারা? না, আমরা এখন ফার্মের শুরুতে ভিজিটর কিছুটা অ্যালাউ ছিল, বাট পরবর্তীতে কুমিরের উৎপাদন ব্যাহত হয় আমরা এখন পুরোপুরি ভিজিটর বন্ধ করে দিয়েছি এবং সেটি অব্যাহত থাকবে। এই যে কুমির দেখতে পাচ্ছি একটা এখানে। জি জি, এই কুমিরটি এবছর ডিম দিয়েছে। এখানে প্রায় 4টি কুমির আছে, 1টি মেল 3টি ফিমেল, 3টি কুমিরই ডিম দিয়েছিল এই বছর। তো এরা আসলে বর্ষাকালে ডিম দেয়। ডিম দেওয়ার সময়টা কোন সময়টা? ডিম দেয় আমাদের দেশে এপ্রিল থেকে শুরু করে অগাস্ট পর্যন্ত। ডিম দেওয়ার পর আমরা যেটা করি যে আমরা ডিম পাড়ার সিজনে প্রতিদিন আমরা নেস্ট চেক করি, প্রতিদিন ভোরবেলায় এসে কোন কুমিরটা আসলে ডিম দিয়েছে। তো সেটা আসলে ডিম দিয়েছে কিনা সেটা বোঝা যায় খুব সহজে, কারণ ডিম পাড়ার আগে সে ঘাস বা খড় জড়ো করে একটা ডিবির মতো তৈরি করে এবং সেখানে ডিম দেয়। ডিম দেওয়ার পর বাসা চেক করে দেখি যে আসলে সে ডিম দিয়েছে কিনা। যদি সে ডিম দিয়ে থাকে সেগুলি সংগ্রহ করে আমরা এখান থেকে নিয়ে যাই, আমরা সেগুলি ইনকিউবেটরে ফুটাই এবং ইনকিউবেটরে ডিম ফুটতে মোটামুটি 80 থেকে 85 দিন সময় লাগে। বাকি অন্য পুকুরগুলো ঘুরে দেখবো, চলেন। কুমির সাধারণত বর্ষাকালে প্রজননে মিলিত হয় এবং এর 1 সপ্তাহের মধ্যে ডিম দেয়। একটি কুমির 20 থেকে 80টি ডিম দেয়, তবে ভালুকায় এখন পর্যন্ত গড় ডিম দেওয়ার পরিমাণ 61টি। আপনার এই পুকুরে মোট কতগুলো কুমির আছে? এখানে কুমির আছে প্রায় 16টি। এগুলি আমাদের ফার্মে উৎপাদিত আমাদের নিজস্ব কুমির, যেগুলি এখন থেকে পরবর্তী 2 বছরের মধ্যে ডিম পাড়া শুরু করব এবং এগুলো আমরা এখান থেকে ট্রান্সফার করে আমাদের যে নতুন পুকুর হচ্ছে সেখানে আমরা ট্রান্সফার করবো খুব দ্রুতই। আপনার চাষের পুরো প্রক্রিয়াটা একটু মানে যদি বলতেন, আমি একটু জানতে চাচ্ছিলাম। আমরা যে পদ্ধতিতে চাষ সেটা হচ্ছে যে এখানে আর্টিফিশিয়ালি পুকুর করে সেখানে একটা নির্দিষ্ট ডেপথ মানে প্রায় 5 ফিট গভীরতার পানি থাকে এবং পাশাপাশি সেখানে কিছু ডাঙ্গা থাকে। কারণ হচ্ছে ডাঙ্গা থাকার কারণ হচ্ছে যে কুমির মূলত ডাঙ্গায় ডিম পারে। প্রজননকালে আমরা ডিম সংগ্রহ করি এবং সেগুলো আমরা ইনকিউবেটরে ট্রান্সফার করি। ইনকিউবেটরে নেওয়ার পর মজার ব্যাপার হচ্ছে যে কুমিরের ডিম যে অ্যাঙ্গেলে কুমিরের বাসায় থাকে ঠিক সেইভাবে ডিম সংগ্রহ করতে হয় এবং সেগুলি বক্সে করে আমরা এখান থেকে শিফট করি ইনকিউবেটরে। সেই একই অ্যাঙ্গেলে ওয়াশ করতে হয় ডিম এবং একই অ্যাঙ্গেলে ইনকিউবেটর ডিম রাখতে হয়। নতুবা যেখানে যদি কোনো ডিমের কোনো যে পজিশনে থাকে পজিশন চেঞ্জ হলে ডিম হ্যাচ করবে না। কয় বেলা খাবার দেন? কুমির আসলে মাংসাশী প্রাণী, সুতরাং এদেরকে খাবার হিসাবে যে কোনো রকম মাংস, লোকাল ফিশ এগুলো দেওয়া হয়। আর খাবারের নেচারটা বয়স অনুযায়ী খাবার নেচারটা চেঞ্জ হয় মাত্র। তো এই মানে বড় কুমিরের ক্ষেত্রে যেটা হয় যে সপ্তাহে 1 দিন খাবার দেওয়া হয় এবং খাবার হিসাবে আমরা মূলত মুরগির মাংস, মাছ এবং গরুর মাংস দিয়ে থাকি প্রতি সপ্তাহে। এবং শীতকালে মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি খাবার বন্ধ থাকে, পুরোপুরি বন্ধ থাকে। বাচ্চাদের ক্ষেত্রে একেবারে ডে ওল্ড থেকে 8 মাস পর্যন্ত মোটামুটি এদেরকে খাবার হিসাবে কিমা, গরু এবং মুরগির মাংসের কিমা দেওয়া হয়। 8 মাসের পরে এদেরকে ছোট মাছ বা মুরগির মাথা দেওয়া হয়, জাস্ট এগুলি পিস করে দেওয়া হয়, মোটামুটি ছোটো ছোটো টুকরো করে দেওয়া হয়। এবং 2 বছরের পর মোটামুটি পুরো মুরগির মাথাটা দেওয়া হয় এবং 0-1 থেকে 8 মাস পর্যন্ত প্রতিদিন খাবার দেওয়া হয়। 8 মাস থেকে 2 বছর পর্যন্ত সপ্তাহে 3 থেকে 4 দিন এবং 2 বছরের পর থেকে রপ্তানি পর্যন্ত। রপ্তানি মানে হচ্ছে যে 3 বছর পর্যন্ত সপ্তাহে 2 থেকে 3 দিন খাবার দেওয়া হয়। কুমিরের বাচ্চাগুলো খুবই অনুভূতিপ্রবণ, বদরাগী এবং অভিমানী। তাই মাত্র একজন ব্যক্তিকেই প্রতিদিন খাবার দিতে হয়। হঠাৎ ব্যক্তির পরিবর্তন হলে বাচ্চাগুলো খাওয়া বন্ধ করে দিবে এবং অনাহারে মারা যাবে। ছোট বাচ্চাদের প্রতিদিন তাদের শরীরের 20 ভাগ খাবার দিতে হয়। বড় কুমিরদের সপ্তাহে 1 দিন ওজনের শতকরা 20 ভাগ খাবার দিতে হয়। আমরা তো জানি যে কুমির এমনিতেই অনেক দিন বাঁচে, তো সেক্ষেত্রে কুমিরের কোনো রোগবালাই হয় কিনা? কুমিরের আয়ুষ্কাল 80 থেকে 100 বছর পর্যন্ত হয়। কুমিরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, সিস্টেমিক ডিজিজ হয় না বললেই চলে। বাট বড়দের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে মাঝে মাঝে বিশেষ করে প্রজননকালে এরা মারামারি করে ইনজুরি হয় এবং কিছু উন্ড দেখা যেতে পারে। এমনিতে আসলে নর্মালি রোগবালাই বড় কুমিরের ক্ষেত্রে হয় না বললেই চলে। তবে কুমিরের জন্য সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে যে কোনো রকম স্ট্রেস, সেটা আসলে বিভিন্ন সাউন্ড বা ভিজিটরদের জন্য হতে পারে এবং সেটা আমরা অলরেডি ভিজিটর যেহেতু বন্ধ সেই সম্ভাবনা কম। বাট ছোটোদের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন ফাঙ্গাল রোগবালাই দেখা যেতে পারে, বাট সেটা কিউরেবল। এখানে তো সব বড় বড় কুমিরগুলো দেখলাম, তো এই কুমিরগুলোর ডিম থেকে যে বাচ্চা উৎপাদন করেন ওই প্রক্রিয়াটা একটু দেখতে যেতে চাচ্ছিলাম।
চলুন আমরা ইনকিউবেটর থেকে ঘুরে আসি। আচ্ছা চলুন। প্রাথমিক খরচ কিছুটা বেশি হলেও সম্পূর্ণ নিরাপদে ও নিশ্চিন্ত পরিবেশে কুমির চাষ বাংলাদেশের আবহাওয়ার উপযোগী। কুমির চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রজনন সময়ে কুমিরের প্রতি অধিক যত্নবান হওয়া, যেন পুরুষ কুমিরের সাথে স্ত্রী কুমিরের প্রতিযোগিতা না হয়। পুরুষ কুমিরের চামড়ার কদর বেশি। ভাই এটাই তো ইনকিউবেটর? জি, এটা ইনকিউবেটর, বাট এটা খুবই সেন্সিটিভ। এখানে টেম্পারেচার, হিউমিডিটি স্ট্রিক্টলি মেনটেন করতে হয়, বায়োসিকিউরিটি বিষয় থাকে। তো এটা আসলে দেখানো যাচ্ছে না, এটা বাইরে থেকে দেখতে হবে। ভাইয়া ডিমটা সংরক্ষণ করার কতদিন পর এখানে রাখেন? কুমির ডিম দেওয়ার পরপরই কুমিরের নেস্ট থেকে সেগুলি সংগ্রহ করে এখানে ইনকিউবেটরে নিয়ে আসি। নিয়ে আসার পর সেগুলি আমরা এখানে মোটামুটি 80 থেকে 85 দিন রাখতে হয়। এটা নির্ভর করে মূলত ইনকিউবেশন টেম্পারেচারের উপর। ইনকিউবেশন টেম্পারেচার যদি 32 ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেক্ষেত্রে 80 থেকে 81 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়। 31 ডিগ্রি হলে সেক্ষেত্রে 82 থেকে 83 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়। এবং যদি সেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় 83 থেকে 84 দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর আমরা এখানে আরও 1 থেকে 7 দিন রাখি। 7 দিন রাখার পর সেগুলো আমরা হ্যাচারিতে নিয়ে যাই। কুমিরের একটা মজার বিষয় হচ্ছে যে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর সেটা মেল হবে কি ফিমেল হবে নির্ভর করে ইনকিউবেশন টেম্পারেচারের উপর। তো টেম্পারেচার যদি 32 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার থেকে বেশি হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম মেল হয়, মিনিমাম ফিমেল হয়, পার্সেন্টেজ খুবই কম। আর যদি 32 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফিমেল হয়। এই 7 দিন পরে তো এখান থেকে বাচ্চা সংগ্রহ করে হ্যাচারিতে নিয়ে যান, তো এবার একটু হ্যাচারিটা ঘুরে দেখে আসতে চাচ্ছি। চলুন আমরা হ্যাচারি থেকে ঘুরে আসি। চলো। ইনকিউবেটর থেকে বাচ্চা বের হওয়ার পর এখানে রাখা হয়, এই হ্যাচারিতে রাখা হয়। এই হ্যাচারিটাও ইনকিউবেটরের মতো খুবই সেন্সিটিভ এবং বায়োসিকিউরিটির জন্য এটা আসলে দেখানো যাচ্ছে না। আমরা কতদিনের বাচ্চা রাখেন এখানে? একবারে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর এখানে রাখা হয়। মোটামুটি 8 থেকে 10 মাস বয়স পর্যন্ত রাখা হয়। 8 থেকে 10 মাস পরে তাকে নিয়ে আসি স্মল জুভেনাইল হ্যাচারিতে, এবং সেখানে থাকে মোটামুটি 20 থেকে 22 সপ্তাহ পর্যন্ত। এখানেও টেম্পারেচার মেনটেন করতে হয় মোটামুটি 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তারপর সেগুলোকে আমরা নিয়ে যাই লার্জ জুভেনাইল হ্যাচারিতে। সেখানে আমরা মোটামুটি 28 থেকে 30 সপ্তাহ পর্যন্ত লালন পালন করি। লার্জ জুভেনাইল হ্যাচারি থেকে সেগুলোকে আমরা নিয়ে যাই ইন্ডিভিজুয়াল শেডে রপ্তানির জন্য, যেখানে রাখা হয়। এখন আমাদের এই শেডে প্রায় 3 শতাধিক কুমির আছে, যেগুলি এই বছর রপ্তানি হবে। কুমিরের চামড়া থেকে ব্যাগ বা এগুলো হয় আর কি, তো এছাড়া আর কি হয়? মূলত ব্যাগ, বেল্ট, জুতা তৈরি হয় এবং ওয়ালেটও তৈরি হয়। পুরো প্রসেসটা এখানে আমরা করি। আমরা যেটা করি যে কুমিরের রপ্তানি আগে এখানে আমরা সেগুলোকে ইলেকট্রিক স্টানার ইউজ করি ইমোবিলাইজ করার জন্য। ইমোবিলাইজ হয়ে যাওয়ার পর সেগুলোকে জবাই করে আমরা এখানে প্রসেসিং করি। পুরো প্রসেসটা এখানকার স্থানীয় মহিলা যারা আছেন তারা করে থাকেন বিষয়টি। আর এমনিতে কি ওর হাড় বা দাঁত এগুলো কোনো হ্যাঁ, এগুলো কুমিরের প্রতিটা জিনিসই কাজে লাগে, মানে কোনো কিছু ফেলে দেওয়ার মতো কিছু না। 2009 সালে কুমিরের চামড়া প্রথম বাংলাদেশ হতে রপ্তানি হয়। প্রথম দিকে রপ্তানির পরিমাণ কম হলেও 2012 সন নাগাদ এর পরিমাণ দাঁড়ায় প্রায় 12 কোটি টাকা। বহির্বিশ্বে $25 কুমিরের মাংস বিক্রি হয়। $12 দামে বিক্রি হয় 1 বর্গ সেন্টিমিটার চামড়া। হাড় হতে পারফিউম তৈরি হয়, দাঁত হতে গহনা তৈরি হয়, পায়ের থাবা হতে চাবির রিং তৈরি হয়। বাংলাদেশের কুমির চাষের ভবিষ্যৎ সম্ভাবনাটা কেমন দেখতে পাচ্ছেন? বাংলাদেশের আবহাওয়া কুমির চাষের জন্য পুরোপুরি উপযোগী। কেউ যদি করতে চায় করতে পারেন। বিজনেসে ইনভেস্ট করার সুবিধা হচ্ছে যে এটা আসলে সম্পূর্ণ রপ্তানিমুখী বিজনেস, পুরোপুরি ঝুঁকি অনেক কম, পুরোপুরি পরিবেশ বান্ধব। কুমিরের আয়ুষ্কাল যেহেতু অনেক দিন, মানে 80 থেকে 100 বছর পর্যন্ত বাঁচছে, সেক্ষেত্রে যদি কেউ একবার বিনিয়োগ করে সে দীর্ঘদিন যাবত এটা থেকে আউটকাম পেতে থাকে। কেউ যদি এখন করতে চায় বাংলাদেশে, সে নির্দ্বিধায় এটা করতে পারেন এবং আমাদের অফিসিয়ালি তাদেরকে পুরোপুরি সাপোর্ট দেওয়া হবে। কেউ যদি কুমিরের চাষ করতে চায় তাহলে কি পরিমাণে বিনিয়োগ তাকে করতে হবে? মোটামুটি জমি যদি কারো থাকে সেক্ষেত্রে 5 থেকে 7 কোটি টাকা থাকলে সে মানে এই বিনিয়োগে এই খাতে আসতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ, সারাদিন আমাদের সঙ্গে অনেকটা সময় দিলেন এবং অনেক কিছু জানতে পারলাম। তো আবারও দেখা হবে, আসি এবারের মতো। আপনাদের দীপ্ত কৃষিকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষির সংবাদ শিরোনামগুলো। চামড়ার দাম কম এবং লবণের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসানের মুখে দেশের চামড়া ব্যবসায়ীরা। চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি।
এবছর বন্যায় ধুয়ে গেছে ৮ লাখ কৃষকের স্বপ্ন। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চামড়ার দাম কম এবং লবণের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসানের মুখে দেশের চামড়া ব্যবসায়ীরা। লবণ উৎপাদনকারীরা বলছে, দেশে এবছর লবণ উৎপাদন কম হয়েছে, সে কারণে বাজারে এখন লবণের ঘাটতি দেখা দিয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে কাঁচা চামড়া আসছে নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার বাজারে। তবে লবণের দাম বৃদ্ধি আর চামড়ার দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে যে দাম ঢাকা থেকে দাম নির্ধারণ করা হয়েছে, সেই নির্ধারণের চেয়ে বেশি দামে চামড়া কিনতে হচ্ছে। লোকসান আর ভারতে পাচারের আশঙ্কা থাকলেও থেমে নেই চামড়া কেনা বেচা। ঢাকার হাজারীবাগ থেকে কারখানা স্থানান্তর সহ নানা কারণ দেখিয়ে পাওনা পরিশোধ করছেন না চামড়া কারখানা মালিকরা। এতে চরম অর্থ সংকটে পড়েছেন নাটোরের ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, অতি দ্রুত ট্যানারি মালিকদের লিজ ডিড সহ রেজিস্ট্রি সহ সকল ঋণের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সংকটে রয়েছেন রংপুরের চামড়া ব্যবসায়ীরা। গতবারের অর্ধেক চামড়া কিনেছেন তারা। এজন্য তারা অর্থ সংকট ও বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দায়ী করছেন। কোরবানির সময় দেশের সবচেয়ে বেশি পরিমাণ চামড়ার উৎপাদন হয়। এই অবস্থায় চামড়া পাচারের আশঙ্কা করছেন অনেকেই। তাই সীমান্ত দিয়ে চামড়া পাচার হবার সম্ভাবনাও বেশি। পাচার রোধে সাতক্ষীরা সহ দেশের সীমান্তে বিজিবির কঠোর নজরদারি। চামড়া পাচার প্রতিরোধে সাতক্ষীরা সহ দেশের সীমান্ত জুড়ে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদুল আজহার পরে কোনো চোরা কারবারি যাতে সীমান্ত দিয়ে ভারতে কোনো পশুর চামড়া পাচার করতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। পাশাপাশি সীমান্ত জুড়ে রয়েছে গোয়েন্দা নজরদারি। ট্যানারি মালিকদের নির্ধারণ করা মূল্যে পশুর চামড়া বিক্রি করতে না পেরে চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। আর এ কারণে সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা করছেন অনেকেই। এছাড়া সীমান্ত দিয়ে যে কোনো ধরনের পাচার ও জঙ্গি সন্ত্রাস প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক বন্যায় দেশের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সারা দেশে প্রায় ৮ লক্ষ কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। এতে কৃষকের স্বপ্ন বন্যার পানির সাথে ধুয়ে গেছে। বানের পানিতে সারা দেশে 7,77,541 জন কৃষকের ফসলহানি হয়েছে। দেশের 30 জেলায় মোট 1,58,000 হেক্টর জমির আউশ, আমন বীজতলা, রোপা আমন ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে বন্যায় 2,72,000 টন সবজি ও ফসল ভেসে গেছে। এর বাজার মূল্য প্রায় 472 কোটি টাকা। চলতি মৌসুমে বন্যায় দেশের উত্তর ও মধ্যমাঞ্চল সহ 30টি জেলা ডুবে যায়। এ জেলাগুলোয় ফসলের জমির পরিমাণ 10,67,950 হেক্টর। এর মধ্যে 1,58,000 হেক্টরের ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বিশ্বজুড়ে আমাদের দেশের চামড়া শিল্পের সুনাম দিন দিন আরও বৃদ্ধি পাবে। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017876828232 এই নম্বরে। বাংলাদেশের আবহাওয়া কুমির চাষের জন্য ভীষণ উপযোগী। স্বাদ ও সাধ্যের সাথে মিল রেখে যারা কুমিরের চাষ করতে চান তারা আর দেরি করবেন না। কুমির চাষের মধ্য দিয়ে নিজেকে ও দেশকে এগিয়ে নিয়ে যাবেন সাফল্যের পথে। সে প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি।